ওকে, রুল নাম্বার 6 এ দেখো কি বলছে যে বোল্ড করা যেগুলো সেগুলো খেয়াল করবা যে এন্ড দ্বারা যুক্ত আছে এবং এন্ড এর পরে কি আছে, ওয়ান ভার্বটা আছে, ওয়ান টু অথবা ওয়ান্টেড টু আছে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে যদি এন্ড থাকে এবং দ্বিতীয় ক্লোজে যদি ওয়ান্ট বা ওয়ান্টেড ভার্বটা থাকে, ওয়ান টু বা ওয়ান্টেড টু থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে। আর সিম্পল করব কিভাবে দেখো, সিম্পল করব টু অথবা ইন অর্ডার টু দিয়ে। তাহলে এগুলো মনে রাখার বিষয়, এগুলো মনে রেখে বেশি বেশি যদি এক্সারসাইজ করো তাহলে আয়ত্তে চলে আসবে। এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড এন্ড হি ওয়ান্টস টু পাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এন্ড দ্বারা যুক্ত আছে দুইটা ক্লজ এবং দ্বিতীয় ক্লজে ওয়ান ভার্বটা ওয়ান টু আছে। সুতরাং আমরা সো দ্যাট দিয়ে করব, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস। এখানে সো দ্যাট দিলেই শুধু হবে না, পরে আবার সাবজেক্টের পরে ক্যান অথবা কুড দিতে হবে, তারপরে ভি ওয়ান দিতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস। ক্যান হইছে কারণ প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। বুঝছো এটুকু? জি স্যার। জি স্যার। তারপরে এখানে হবে টু দিয়ে অথবা ইন অর্ডার টু দিয়ে, যে কোনো একটা। হি ওয়ার্কস হার্ড টু পাস, তবে টু অথবা ইন অর্ডার টু এর পরে শুধু ভার্ব থেকে বাকি অংশ দিবা, ঠিক আছে? সাবজেক্ট ভার্বের আর দরকার নেই। একইভাবে হি ওয়ার্কড হার্ড এন্ড হি ওয়ান্টেড টু পাস, এটা কম্পাউন্ড হয়ে যাবে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস। এটা পাস্ট টেন্স ছিল বলে কুড হইছে। তারপরে সিম্পল হচ্ছে হি ওয়ার্কড হার্ড টু পাস, ঠিক আছে? এখন আসো নাম্বার 7। নাম্বার 7 এ বলা হচ্ছে ভেরি ডট ডট এন্ড থাকবে। কম্পাউন্ডে কি থাকবে? ভেরি ডট ডট এন্ড। যদি এরকম থাকে তাহলে তোমরা কমপ্লেক্সে করবা সো ডট ডট দ্যাট। আর আর হচ্ছে কি, আর হচ্ছে সিম্পলি করবা টু ডট ডট টু। আর এই ডট ডটে একটা শব্দ বসবে, ঠিক আছে? কিরকম দেখো, টি ইজ ভেরি হট এন্ড আই ক্যান নট ড্রিঙ্ক। এখানে ভেরি আছে আবার এন্ডও আছে, তাহলে আমরা ভেরির জায়গায় দিয়ে দিব সো, আর এন্ডের জায়গায় দিয়ে দিব দ্যাট। তাহলে টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক। একইভাবে পরেরটা দেখো, টি ইজ টু হট টু ড্রিঙ্ক। এখানে সোর জায়গায় আমরা টু দিয়ে দিলাম, দ্যাট এর জায়গায় আমরা দিয়ে দিলাম আরেকটা টু, টু ডট ডট টু। এই ক্ষেত্রে প্রথম টু হবে ডাবল ও দিয়ে, পরের টু হবে এটা সিঙ্গেল ও দিয়ে, ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পল দেখো, সেকেন্ড এক্সাম্পলটা শুধু কমপ্লেক্স এবং সিম্পল এর মধ্যে। সেটা হচ্ছে হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান সলভ এনি কাইন্ড অফ প্রবলেমস। এই ক্ষেত্রে আমরা জানি যে নেগেটিভ হয়, হ্যাঁ, সো দ্যাট এর পরে পরের ক্লজটা নেগেটিভ হয় সাধারণত, কিন্তু এখানে কি হয়েছে দেখো, অ্যাফার্মেটিভ। হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান সলভ এনি কাইন্ড অফ প্রবলেম। এখানে নেগেটিভ হয় নাই, যেহেতু নেগেটিভ হয় না, এটা কিন্তু ব্যতিক্রম। তো এটা যখন তুমি সিম্পল করতে যাবা তখন কি করতে হবে, এখানে একটা নোট দিছে দেখো, দ্যাট এর পর অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হবে যে হি ইজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, তারপরে ইনাফ চলে আসবে, হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ, তারপরে টু দিয়ে বাকি অংশ, টু সলভ এনি কাইন্ড অফ প্রবলেমস। বুঝছো এটা? জি স্যার বুঝছি। এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে। এটা কখন হবে? যখন সো দ্যাট এর পরে অ্যাফার্মেটিভ ক্লজ থাকবে, তখন আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এনে তারপরে ইনাফ দিয়ে ইনফিনিটিভ থেকে বাকি অংশ, ঠিক আছে? হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ
to solve any kind of problems. এটা আগের নিয়মে করলে হবে না, আগের নিয়মে যদি করো 2.2 দিয়ে এটা হবে কি he is too intelligent to solve any kind of problem. এটার অর্থ নেগেটিভ হয়ে যাবে, বুঝছো যদি এইভাবে করো। এখানে দেখো আগের এক্সাম্পলটা, টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক, মানে চা এতই গরম যে আমি পান করতে পারি না। তো এটার যখন 2.2 দিয়ে করছো, টি ইজ টু হট টু ড্রিঙ্ক, মানে চা এতই গরম যে আমি পান করতে পারি না। এটা কিন্তু 2.2 দিলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এন্ড যদি এটাও 2.2 দাও তাহলে কি হবে, হি ইজ টু ইন্টেলিজেন্ট দ্যাট he is too intelligent to solve any kind of problems, মানে সে এতই মেধাবী যে সে সলভ করতে পারে না, এতই মেধাবী যে সলভ করতে পারে না। তাহলে এটা অর্থপূর্ণ হয়েছে? মেধাবী হলে তো সলভ করার কথা, তাই না? যদি 2.2 দাও এটা হয়ে যাবে সলভ করতে পারে না। পারে না বললে ভুল হবে না? জি স্যার, এটা তো ভুল হবে। এই জন্যই এটা এই 2.2 দিয়ে করা যাবে না, এটাকে করতে হবে এই স্ট্রাকচার অনুসারে, যে হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ টু সলভ এনি কাইন্ড অফ প্রবলেমস। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বুঝছি। ওকে, নাম্বার 8 হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি ডট ডট বাট অলসো যদি থাকে কম্পাউন্ডে, তাহলে এটা সাধারণত কমপ্লেক্স হয় না। এটা যদি সিম্পল করো তাহলে বোথ ডট ডট এন্ড দিয়ে করবা। হ্যাঁ, মানে নট অনলির জায়গায় বোথ আর বাট অলসোর জায়গায় এন্ড। এটা কমপ্লেক্স হয় না সাধারণত, ঠিক আছে, সেই জন্য দেই নাই, এটা এরকম আসে না কমপ্লেক্সে, ঠিক আছে। মিস্টার রহমান ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার, ঠিক আছে। তাহলে নট অনলি বাট অলসো আছে যেহেতু তুমি বোথ ডট ডট এন্ড দিবা। হি ইজ মিস্টার রহমান ইজ বোথ পাংচুয়াল এন্ড সিনসিয়ার। শুধু নট অনলির জায়গায় বোথ, এন্ড এর জায়গায় নট অনলির জায়গায় বোথ এবং বাট অলসোর জায়গায় এন্ড দিয়ে দিবা, বাকি সব সেম থাকবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে নাম্বার 8। এখন এই যে কয়টা পড়াইলাম এখন, 6, 7, 8 নাকি? এই 6, 7, 8-এও কিন্তু এক্সারসাইজ আছে, এগুলো বাসায় করবা, ঠিক আছে। আচ্ছা স্যার। এখন কি এগুলো পরের গুলা দেখাবো? এগুলো স্যার সাবিক তো নেই, তো কমপ্লেক্স এতটুকুই থাক, না হলে ওই এক্সারসাইজ গুলো বেশি হয়ে যাবে। আমরা অন্য কিছু একটু আলোচনা করি তাহলে। ইয়ে করছিলা, ওই যে কি যেন বলে ফনিক রিদমিক বিটস, এটা প্র্যাকটিস করছিলাম? স্যার একটু দেখছিলাম, মানে স্যার অ্যালফাবেট গুলো একটু ইয়ে করছিলাম। স্যার ফনেটিক ওইটা একটু স্যার কিভাবে করে পড়া এটা। এটা আমি ভিডিওটা পাঠাইতে ভুলে গেছি, এটা এখন দিয়ে দিব না ক্লাসের পরে, ঠিক আছে। তো এটা করবা, এরপরে ফনেটিক্স এর যে 44টা সিম্বল সেগুলো আলোচনা করব, ঠিক আছে। এগুলো মূলত ফনেটিক্স এর সিম্বল না, এটি শুধু ওই কোন লেটারটা কিভাবে সাউন্ড করে শব্দের মধ্যে সেটা, ঠিক আছে। তো এখন তোমাদের এই গ্রামার ছাড়া আর আর কি প্রবলেম আছে একটু বলো তো শুনি। স্যার গ্রামার ছাড়া তো ফার্স্ট পেপার আছে। ফার্স্ট পেপারে প্যাসেজ গুলোর প্রবলেম আছে নাকি নাকি অন্য কিছু? স্যার ওরকম তো ইয়ে করা নেই, এমনি প্যাসেজ গুলো আর কি একবার রিভিশন দিলে ভালো হতো।
আচ্ছা, প্যাসেজ কি পড়া হয়েছে এমনিতে সবগুলো? এমনি পড়ছি। আচ্ছা, আহ তো প্যাসেজ মাঝে মাঝে আলোচনা করে দিব, ঠিক আছে? এখন আচ্ছা স্যার। তোমাদের স্পিকিং এর কি অবস্থা বলো তো? স্পিকিং করা হয় ফ্রেন্ডদের সাথে, মাঝে মাঝে প্র্যাকটিস করো কিনা? স্যার স্কুল খোলা থাকলে একটু মাঝে মাঝে আমরা একটু করতাম, কিন্তু এখন তো স্যার বাসাতে কারোর সাথে ইয়ে করা হয়। এখন অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আহ অনেকটাই সহজলভ্য। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি একটা গ্রুপ করে স্পিকিং একটা আওয়ার করে ফেলো যে এতটার সময় আমরা স্পিকিং প্র্যাকটিস করব, তখন কিন্তু এটা যেটা অফলাইনে হয় না এটা কিন্তু অনলাইনে সম্ভব। তো এরকম একটা জি প্ল্যাটফর্ম করে নিতে পারো ফ্রেন্ডদের মধ্যে। এবং স্পিকিং বিভিন্ন লেসন আমি মাঝে মাঝে আলোচনা করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আর স্যার অড মিনিং হুম, কি করা যায় ওইটাই তো। স্যার অড মিনিং গুলো মনে থাকে না। ওয়ার্ড মিনিং, স্যার অড, জি স্যার। ভোকাবুলারি যদি তুমি এনরিচ করতে চাও, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি, তুমি যে কোনো একটা আর্টিকেল পড়বা। আর্টিকেল পড়তে গিয়ে নতুন শব্দ যেগুলো পাও সেগুলো ডিকশনারি থেকে বের করে করে খাতায় নোট করবা। হ্যাঁ, নোট করে আহ, রেখে দিবা। ধরো 20টা শব্দ যদি তুমি পাও, এই 20টা শব্দ দিয়ে তুমি ফ্ল্যাশ কার্ড বানাবা। হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড কি বুঝো? ওই যে স্যার আপনি বলছিলেন উপরে হচ্ছে অর্ডটা হ্যাঁ, লিখে পরে মিনিংটা। হ্যাঁ, ছোট ছোট একটা ওয়ার্ড লেখা যায়, এরকম ছোট ছোট কাগজের টুকরা তুমি 20টা করবা। হ্যাঁ, 20টা একসাথে পিন মারবা, মেরে এক পাশে লিখবা ইংরেজি শব্দ, আরেক পাশে লিখবা মিনিং। হ্যাঁ, লিখে এই 20টা শব্দ লিখলে এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে শব্দগুলো তোমার মনে থাকে না এগুলো এরকম ফ্ল্যাশ কার্ড বানাবা। হ্যাঁ, উপর দিকে ধরো ইংরেজি গুলো দেখা যাচ্ছে, তুমি এই যে পেজটা উল্টাইলে, হ্যাঁ, অপর পেজে দেখবা যে বাংলাটা দেখা যাচ্ছে। হুম, এভাবে করে ইংলিশ থেকে তুমি বাংলা মনে করার চেষ্টা করবা। আবার এই ফ্ল্যাশ কার্ডটা যদি উল্টাই দাও, উল্টাই দিলে দেখবা যে বাংলা দেখা যাচ্ছে আর ইংলিশটা নিচে দেখা যাচ্ছে না, তাই না? বাংলা থেকে ইংরেজিটা মনে করবা। এভাবে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা প্র্যাকটিস করা যায়। তাছাড়া আরো সুবিধা হচ্ছে এটা সবসময় সাথে রাখা যায়, ছোট সাইজ তো, সবসময় সাথে রাখা যায়। যখনই তোমার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখনই তুমি একবার চোখ বুলাই নিতে পারো, এটা সময়ও বাঁচবে, এগুলো শেখা হয়ে যাবে। ধরো কারোর জন্য অপেক্ষা করতেছো, কোনো কাজ নাই, তুমি একবার খুলে দেখে নিলা। হ্যাঁ, যে কোনো জায়গায় যে সময়টা কোনো কাজেই লাগতেছে না, সেই সময়টা এভাবে করে কাজে লাগাইতে পারবা। এবং এটা কিছুদিন রাখলে সাথে দেখবা যে এই 20টা শব্দ আর ভুলতেছো না। হ্যাঁ, তখন এই ফ্ল্যাশ কার্ডটা ফেলে দেওয়ার দরকার নেই, ফ্ল্যাশ কার্ডটা এক জায়গায় রেখে দিবা। হ্যাঁ, অনেকদিন পরে আবার দেখবা যে পারতেছো কিনা। এইভাবে করে একটা একটা ফ্ল্যাশ কার্ড করে যদি তোমরা শিখো, এটা অনেক কাজে দিবে, ঠিক আছে? আর এই শব্দগুলো আচ্ছা যদি তোমরা ইয়ে করো, কি যেন বলে, ওই ডিকশনারি থেকে, ওয়ার্ড বুক থেকে, এখান থেকে 20টা শব্দ নিয়ে নাও, তাইলে কিন্তু শেখা হবে না। শেখার কিভাবে শিখতে হয় স্যার সবচেয়ে মনে ভালো? থাকে না এগুলো। হ্যাঁ, সবচেয়ে ভালো কখন আমি বললাম না, ওই যে কোনো একটা স্টোরি বুক তুমি পড়তেছো, হ্যাঁ, অথবা ইংলিশ পত্রিকা পড়তেছো, হ্যাঁ, অথবা তোমাদের টেক্সট বইয়ের যে প্যাসেজ গুলো পড়তেছো, এভাবে পুরো একটা গল্প যখন তুমি অর্থ করে করে পুরো লাইনের অর্থ করে পড়বা, তখন এই শব্দটার মিনিংটা মাথায় যেভাবে ঢুকবে, হ্যাঁ, আলাদা করে শব্দ শিখলে এটা হবে না। কারণ হচ্ছে এটা ইমাজিনেশন তৈরি হয় না, একটা শব্দ যদি পড়ো, হ্যাঁ, ইমাজিনেশন হয় না, কল্পনা হয় না বিষয়টা নিয়ে। পুরো একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করে যখন পড়বা, তখন পুরো পুরো সেন্টেন্সের মিনিংটা যখন মাথায় চলে আসবে, তখন তোমার মধ্যে একটা কল্পনা তৈরি হবে। একটা গল্প আকারে যখন পড়বা, গল্পটা কল্পনায় দেখতে পাবা, তখন এই মিনিংটা যখন ওই সেন্টেন্সের সাথে একসাথে পড়ছো, তখন এটা মাথায় কিন্তু ভালোভাবে ঢুকবে এবং এটা দীর্ঘ সময় মনে থাকবে। এইভাবে করে যেগুলো শিখবা এগুলো দীর্ঘ সময় মনে থাকবে। আর
আলাদা করে পড়লে মনে থাকবে না। তোমরা এই পর্যন্ত যে ভোকাবুলারি পড়ে আসছো দেখবা যে বিভিন্ন ক্লাসে টেক্সট বই পড়তে পড়তে যে শব্দগুলো তোমরা শিখছো সেগুলাই ভালো মনে থাকে। আর ওয়ার্ড বুক থেকে আলাদা যেগুলো পড়ছো এগুলো দেখবা যে খুব একটা ভালো মনে থাকে না। বিষয়টা এমন কিনা? জি স্যার। তো এই জন্য এই যে টেক্সট থেকে রিডিং পড়ে পড়েই শব্দ শিখতে হবে। রিডিং পড়তে গিয়ে যে শব্দটা জানো না সেটা ডিকশনারি থেকে বের করে এভাবে নোট করে পড়তে পারো, অথবা আরেকটা কাজ করলেও ভালো মনে থাকে। সেগুলো হচ্ছে যে শব্দগুলো তুমি বের করছো সেই শব্দগুলো যদি মোবাইলে রেকর্ড করে হ্যাঁ অবসর সময় শুনো হেডফোন দিয়ে, শুনলে ভালো মনে থাকে। তো এটা সবচেয়ে বেশি কাজে দেয়। হ্যাঁ, এই কাজটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা স্যার। ভোকাবুলারির জন্য এটা করতে পারো। আর স্পিকিং এর জি, জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্পিকিং শুরু করে দেয়া। ঠিক আছে, স্পিকিং এর জন্য এটা শিখতে হবে ওইটা শিখতে হবে, এই প্রিপারেশন এই লেসন এগুলো দরকার নাই, শুধু স্পিকিং করা শুরু করে দাও। ভুল হোক, ভুল নিয়ে চিন্তা করবে না, স্পিকিং শুরু করে দাও, স্পিকিং করতে করতেই শেখা হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিসনিং। তুমি রেগুলার যদি আধা ঘন্টা লিসনিং করো, হ্যাঁ বিভিন্ন নেটিভ স্পিকারদের, হ্যাঁ ইউটিউবে অথবা অন্য কোনো প্রোগ্রাম অথবা ইংলিশ মুভি, হ্যাঁ যেটা তোমার ভালো লাগে, বা ইংলিশ কার্টুন, এটা যদি প্রতিদিন আচ্ছা আধা স্যার। ঘন্টা লিসনিং করো এটা খুব কাজে দিবে। যা শুনতেছো দেখবা যে এটা অটোমেটিক্যালি এক সময় যখন বলার প্রয়োজন হবে এটা তুমি বলে ফেলতে পারতেছো। আর যা শুনবা এটা যদি সাথে সাথে রিপিট করো, নিজে বলো, তাহলে আরো বেশি কাজে লাগে। ঠিক আছে, তো ঠিক আছে স্যার। তো আজকে এইটুকুই থাক, যেহেতু সাবিক নাই আজকে আচ্ছা আর স্যার। অন্য কিছু আলোচনা করতেছি না। ঠিক আছে, আহ জি স্যার। পরবর্তী ক্লাস শনিবারে। ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।